আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইটিনেট হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয় পুরাতন হোস্টিং থেকে নতুন হোস্টিং এ কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানুয়ালি ট্রান্সফার করতে হয়। আপনি যদি আপনার ওয়েবসাইটটি ম্যানুয়ালি নতুন হোস্টিং এ ট্রান্সফার করতে চান, তাহলে আজকের এই সহজ 3টি ধাপ অনুসরণ করে খুব সহজেই আপনি নিজেই আপনার পুরাতন হোস্টিং থেকে নতুন হোস্টিং এ আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ট্রান্সফার করতে পারেন। এর জন্য প্রথমেই যা করতে হবে সেটি হচ্ছে আপনার পুরাতন হোস্টিং এ লগইন করতে হবে এবং সেখান থেকে আপনার ওয়েবসাইটের ফুল ব্যাকআপ ডাউনলোড করে আপনার লোকাল পিসিতে রাখতে হবে। একই সাথে আপনার সেই ওয়েবসাইটের ডাটাবেসটিও ব্যাকআপ করতে হবে এবং তা ডাউনলোড করে আপনার লোকাল পিসিতে রাখতে হবে। অলরেডি যদি আপনি প্রথম ধাপটি করে ফেলেন কিংবা পূর্বে যদি আপনার এই ব্যাকআপটি নেওয়া থাকে এবং সেটি যদি আপনার লোকাল পিসিতেই থাকে এবং সেই ব্যাকআপটি যদি আপনি আপনার নতুন হোস্টিং এ রিস্টোর করতে চান বা ব্যবহার করতে চান, তাহলে প্রথম ধাপে আর কিছু করতে হবে না, সরাসরি আপনি দ্বিতীয় ধাপে যেতে পারেন। দ্বিতীয় ধাপে এসে আপনাকে নতুন হোস্টিং সার্ভারে লগইন করতে হবে এবং সেইখানে সেই ব্যাকআপটি আপনাকে আপলোড করে দিতে হবে। ব্যাকআপটি আপলোড করে দেওয়ার পর আপনাকে নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে এবং আপনি যে পুরাতন ডাটাবেসটি আপনি ডাউনলোড করে রেখেছেন আপনার লোকাল পিসিতে, সেই পুরাতন ডাটাবেসটি নতুন ডাটাবেসে ইম্পোর্ট করে দিতে হবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে এখন চলে যেতে হবে তৃতীয় ধাপ অর্থাৎ ফাইনাল ধাপে। সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে এখন আপনার নতুন ডাটাবেসটি কানেক্ট করতে হবে এবং আপনার ডোমেনে যে নেম সার্ভারটি ছিল সেটি পরিবর্তন করে আপনার বর্তমান হোস্টিং নেম সার্ভারটি ব্যবহার করে তা আপডেট করে দিতে হবে। আপডেট করে দেওয়ার সাথে সাথে ডিএনএস প্রোপাগেশন শুরু হবে এবং ডিএনএস প্রোপাগেশন হয়ে গেলে আপনার ওয়েবসাইটটি আপনি লাইভ দেখতে পাবেন। তো এখন যদি আমি এই ফুল প্রসেসে যাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে যেতে হবে আমার পুরাতন হোস্টিং এ। আমি অলরেডি আমার পুরাতন হোস্টিং অর্থাৎ পুরাতন হোস্টিং সি প্যানেলে আমি লগইন করেছি। আপনিও আপনার পুরাতন হোস্টিং কন্ট্রোল প্যানেলে যাবেন বা হোস্টিং এ লগইন করবেন। এরপর ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজারে যাবেন। এখান থেকে আপনি যে ওয়েবসাইটটি ট্রান্সফার করতে চাচ্ছেন আপনার নতুন হোস্টিং এ, সেই ওয়েবসাইটের রুট ডাইরেক্টরিতে যেতে হবে বা সেই ডোমেনের রুট ডাইরেক্টরিতে যেতে হবে। যদি আপনার সি প্যানেলে আপনার সেই ওয়েবসাইটটি প্রাইমারি ডোমেন হিসেবে থাকে, তাহলে সরাসরি public_html এ যাবেন। আর যদি আপনার সি প্যানেলে অ্যাডন ডোমেন বা সাব ডোমেন হিসেবে থাকে, তাহলে আপনার সেই অ্যাডন ডোমেন বা সাব ডোমেনের রুট ডাইরেক্টরিতে যাবেন। যে রুট ডাইরেক্টরি আপনি public_html এর উপরেই পেয়ে যাবেন অথবা public_html এর ভিতরেও থাকতে পারে। এটি হোস্টিং প্রোভাইডার ভেদে এই ধরনের হয়ে থাকে, তো আপনি এখানে তা খুঁজে নিতে হবে। যেহেতু আমার ডোমেনটি প্রাইমারি ডোমেন হিসেবে আছে, এজন্য আমি সরাসরি public_html ফোল্ডারটি আমি ওপেন করছি। এরপর টপ বার মেনুর সেটিংস বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে শো হিডেন ফাইলস অপশনের চেক মার্ক বক্সে চেক করে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। আর যদি অলরেডি আপনার হিডেন ফাইলগুলো শো করা থাকে, তাহলে আর কিছু করার দরকার নেই। এখন আপনি সবগুলো ফাইল এবং ফোল্ডারগুলো সিলেক্ট করার জন্য সিলেক্ট অলে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এরপর ফাইলগুলো ব্যাকআপ করার জন্য টপ বার মেনুর কম্প্রেস বাটনে ক্লিক করবেন। এখান থেকে জিপ আর্কাইভ কম্প্রেশন টাইপ হিসেবে সিলেক্ট করে দিয়ে কম্প্রেস ফাইলস বাটনে ক্লিক করুন। ব্যাকআপ হয়ে গেলে আপনি একটি পপ আপ বক্স দেখতে পাবেন এবং এই বক্সটি ক্লোজ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি .zip এই ফাইল এক্সটেনশন দেখে বুঝে নিতে পারবেন যে আপনার এটি হচ্ছে ব্যাকআপ ফাইল এবং এই ব্যাকআপ ফাইলটি খুব সহজে বোঝার জন্য তাই এখান থেকে রিনেম করার জন্য ব্যাকআপ ফাইলটি সিলেক্ট করে টপ বার মেনু হতে রিনেম বাটনে ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি যে কোনো একটি নাম এখানে টাইপ করুন। তবে এখানে নাম টাইপ করার পূর্বে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এখানে .zipটা যেন ঠিক থাকে। অর্থাৎ আপনি যদি .zipটা তুলে দেন, তাহলে কিন্তু আর ব্যাকআপ ফাইল হিসেবে এটি কিন্তু আর থাকবে না। তো এখানে আমি ওয়েবসাইট ব্যাকআপ হিসেবে রেখে দিচ্ছি। তো আমি জাস্ট এখানে ব্যাকআপ লিখে রিনেম করছি। তো আপনি আপনার পছন্দ মতো বা যে নামে আপনি খুব সহজে বুঝতে পারবেন সেই নামটি দিয়ে আপনি এটা এখানে রিনেম করতে পারেন এবং রিনেম করার জন্য রিনেম ফাইল বাটনে ক্লিক করুন। রিনেম হয়ে গেলে আপনি এখন এই ব্যাকআপ ফাইলটি ডাউনলোড করার জন্য ব্যাকআপ ফাইলটি সিলেক্ট করবেন। এরপর টপ বার মেনু হতে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। আপনার ব্যাকআপটি ডাউনলোড হয়ে গেলে আপনি এই স্ট্যাটাস দেখে এখান থেকে দেখে নিতে পারবেন এবং এই ফাইল লোকেশনটি জানার জন্য এখান থেকে সরাসরি শো ইন ফোল্ডার বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে জেনে নিতে পারবেন যে আপনার এই ব্যাকআপটি কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে। এবং আপনি যদি চান এখান থেকে মুভ করে আপনার লোকাল পিসি থেকে যে কোনো ফোল্ডারে বা যে কোনো ড্রাইভে আপনি তা মুভ করে নিয়ে রেখে দিতে পারেন এবং আপনি যেন খুব সহজেই তা বুঝতে পারেন যে এই ফোল্ডারে বা এই ড্রাইভে রয়েছে। তো আমি এখান থেকে আপাতত ডাউনলোডেই রেখে দিচ্ছি। এখন আমার ওয়েবসাইটের ডাটাবেস নেমটি জানতে হবে, যেন আমি খুব সহজে আমার এই ওয়েবসাইটের ডাটাবেসটি নেম জেনে খুব সহজে আমার ডাটাবেসটি আমি ডাউনলোড করতে পারি বা ব্যাকআপ করে ডাউনলোড করতে পারি। তো এর জন্য আমি wp-config.php এই ফাইলটি সিলেক্ট করছি এবং এখান থেকে ভিউ বাটনে ক্লিক করছি। এরপর দ্য নেম অফ দ্য ডাটাবেস ফর ওয়ার্ডপ্রেস এই লাইনটির ঠিক নিচে যে লাইনটি রয়েছে ডিবি নেম নামে কোটেশনের মাঝে থাকা যে ডিবি নেমটি আমি দেখতে পাচ্ছি, এই নেমটি আপনি এখান থেকে কপি করবেন। এই নেমটি কপি করার পর অর্থাৎ ডাটাবেস নেমটি কপি করার পর আপনি ট্যাবটি কেটে দিবেন। এরপর আপনার সি প্যানেল ট্যাবে এসে ডাটাবেস সেকশন থেকে PHP মাই অ্যাডমিন আইকনে
ক্লিক করুন। এরপর আপনার সি প্যানেলে যদি একাধিক ডাটাবেস থাকে এবং আপনার ওয়েবসাইটের ডাটাবেসটি খুব সহজে খুঁজে পাওয়ার জন্য কন্ট্রোল F একসাথে প্রেস করে দিয়ে আপনি যে ডাটাবেস নেমটি আপনি কপি করেছেন তা এখানে পেস্ট করে দিন। তাহলে খুব সহজে আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের কোন ডাটাবেসটি ইম্পোর্ট করতে হবে বা কোন ডাটাবেসটি ডাউনলোড করতে হবে, এবং আপনি ডাটাবেস নেমটি খুঁজে পাওয়ার পর সরাসরি সেই ডাটাবেসে ক্লিক করবেন। এরপর টপ বার মেনুর এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এরপর গো বাটনে ক্লিক করুন। গো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ডাটাবেসটি যখন ডাউনলোড হয়ে যাবে তা আপনি এখান থেকে স্ট্যাটাস থেকে দেখে নিতে পারবেন, এবং এই ডাটাবেস ডাউনলোড ফাইলটি কোন লোকেশনে ডাউনলোড হয়েছে তা জানার জন্য শো ইন ফোল্ডার বাটনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে এটা কিন্তু ডাউনলোড ফোল্ডারেই কিন্তু তা ডাউনলোড হয়েছে। তো আমি এটি আপাতত এখানেই রেখে দিচ্ছি। এখন আপনার ডাটাবেসটিও ডাউনলোড হয়ে গেলে পূর্বের হোস্টিং থেকে আপনার কাজ শেষ। এখন আপনাকে নতুন হোস্টিং এ লগ ইন করতে হবে, অর্থাৎ আপনার নতুন যে হোস্টিং কন্ট্রোল প্যানেলে আছে সেখানে লগ ইন করতে হবে। এজন্য আমি ব্রাউজার থেকে এই ট্যাব দুটি কেটে দিচ্ছি। ট্যাব কেটে দিয়ে আমি ব্রাউজারের নতুন ট্যাব ওপেন করছি এবং আমার যে নতুন হোস্টিং সার্ভারটি নেওয়া আছে বা আমার যে হোস্টিং যে প্যাকেজটি নেওয়া আছে সেই হোস্টিং কন্ট্রোল প্যানেলে আমি এখন লগ ইন করবো। আমার নতুন হোস্টিং কন্ট্রোল প্যানেলে লগ ইন করার জন্য আমি আমার নতুন হোস্টিং এর যে ইউআরএল সেই ইউআরএল থেকে আমার নতুন হোস্টিং এর যে সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড তা দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করছি। একইভাবে আপনি আপনার নতুন হোস্টিং এ আপনি লগ ইন করবেন এবং এখান থেকে আপনি একটু আগেই যে ব্যাকআপটি ডাউনলোড করেছেন আপনার ওয়েবসাইটের সেই ব্যাকআপটি এখানে আপলোড করে দিতে হবে। তো এটি আপলোড করার জন্য আমি এখান থেকে সরাসরি যাচ্ছি ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজারে। তো যেহেতু আমার ওয়েবসাইটটি ছিল itinathosting.xyz, অর্থাৎ আমি এই ওয়েবসাইটটি ট্রান্সফার করব, তো এখানে কিন্তু আমার অ্যাড অন ডোমেন হিসেবে আছে নয়নদাস.xyz। আপনার ট্রান্সফার করা ওয়েবসাইটটি যদি এখানে প্রাইমারি ডোমেন হিসেবে থাকে তাহলে আপনি সরাসরি ট্রান্সফার করা ডোমেনটি যদি এখানে প্রাইমারি ডোমেন হিসেবে থাকে তাহলে সরাসরি আপনি public_html এই ফোল্ডারটি ওপেন করবেন। আর যদি না থাকে তাহলে সেই ডোমেনটি আপনাকে চেক করে নিতে হবে যে আপনি অ্যাড অন ডোমেন হিসেবে অ্যাড করেছেন কিনা, বা হোস্টিং কন্ট্রোল প্যানেলে যদি অ্যাড অন ডোমেন হিসেবে অ্যাড করার অপশন থাকে তাহলে আপনি অ্যাড অন ডোমেন হিসেবে অ্যাড করে নেবেন। তো আমি এখানে আপাতত অ্যাড অন ডোমেন হিসেবে অ্যাড করে নিচ্ছি। অ্যাড অন ডোমেন হিসেবে অ্যাড হয়ে গেলে আপনি সাকসেসফুল মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন। এরপর গো ব্যাক বাটনে ক্লিক করুন। এখন সরাসরি আপনার এই অ্যাড অন ডোমেনের রুট ডাইরেক্টরিতে যাওয়ার জন্য এই রুট ডাইরেক্টরি লিংকে ক্লিক করতে পারেন, অথবা আপনি সরাসরি আপনার ফাইল ম্যানেজার থেকেও যেতে পারেন। এই ফাইল ম্যানেজার ট্যাবে যেহেতু আমি আছি এজন্য ফাইল ম্যানেজার ট্যাবে এসেছি এবং এখান থেকে আমি পেস্টে রিলোড দিচ্ছি। আমি কিন্তু আমার অ্যাড অন ডোমেনের ফোল্ডারটি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে আমার রুট ডাইরেক্টরি। তো হোস্টিং প্রোভাইডার ভেদে এবং সার্ভার ভেদে এটি সাধারণত public_html এর ভিতরেও হয়ে থাকে বা বাইরেও হয়ে থাকে, তো এটা আপনাকে খুঁজে নিতে হবে। আর এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যদি আপনার প্রাইমারি ডোমেন হিসেবে আপনার ওয়েবসাইটটি থাকে তাহলে সরাসরি আপনাকে public_html এ যেতে হবে, আর যদি অ্যাড অন ডোমেন হিসেবে থাকে তাহলে অ্যাড অন ডোমেনের রুট ফোল্ডারে যেতে হবে, অথবা একইভাবে যদি সাবডোমেন হয়ে থাকে তাহলে সাবডোমেনের রুট ফোল্ডারে যেতে হবে। তো যেহেতু আমি এটি অ্যাড অন ডোমেন হিসেবে অ্যাড করেছি এজন্য আমি অ্যাড অন ডোমেনের রুট ফোল্ডারটি ওপেন করছি এবং এখানে আমার পূর্বের ব্যাকআপটি আপলোড করার জন্য টপ বার মেনু থেকে আপলোড বাটনে ক্লিক করে সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করছি। এরপর আপনার ব্যাকআপ ফাইলটি যদি অন্য কোনো ফোল্ডারে বা ড্রাইভে রেখে থাকেন আপনার লোকাল পিসিতে, তাহলে সেই লোকাল পিসি থেকে আপনি তা সিলেক্ট করে লোকাল পিসি সেই ফোল্ডারে যাবেন এবং আপনার সেই ব্যাকআপ ফাইলটি সিলেক্ট করবেন। এরপর ওপেন বাটনে ক্লিক করবেন। আপনার ব্যাকআপটি যদি আপলোড হয়ে যায় তা আপনি এখানে সাকসেস মেসেজের মাধ্যমে দেখতে পাবেন এবং এখানে কমপ্লিট দেখতে পাবেন এবং এখানে গ্রিন কালারের যে বারটি আছে সেই বারটি দেখে নিতে পারবেন। এরপর গো ব্যাক বাটনে ক্লিক করুন। গো ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এই পেজে দেখতে পাবেন যে আপনার ব্যাকআপটি আপলোড হয়েছে। এরপর আপনার জিপ ব্যাকআপটি এখান থেকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আপনার ব্যাকআপ ফাইলটি আপনি সিলেক্ট করবেন। এরপর টপ বার মেনু থেকে স্ট্রাক বাটনে ক্লিক করবেন। এরপর স্ট্রাক ফাইলস বাটনে ক্লিক করুন। আপনার ব্যাকআপ ফাইলটি যদি আনজিপ হয়ে যায় তাহলে আপনি একটি পপ আপ বক্সে তা দেখতে পাবেন। এরপর এই বক্সটি ক্লোজ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। এখন আপনি চাইলে এই ব্যাকআপ ফাইলটি আপনি ডিলিট করতে পারেন এবং ডিলিট করার জন্য জিপ ব্যাকআপ ফাইলটি আপনি সিলেক্ট করবেন এবং টপ বার মেনু থেকে ডিলিট বাটনে ক্লিক করুন। এরপর আপনি যদি চান যে ট্রাশ ফোল্ডার থেকেও আপনি এই ফাইলটি আপনি ডিলিট করবেন পার্মানেন্টলি, সেক্ষেত্রে এই অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করুন। আপনার আপলোডের কাজ শেষ হয়ে গেলে এখন আপনার নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনার সি প্যানেল ট্যাব থেকে ডাটাবেস সেকশনে যেয়ে এখান থেকে MySQL ডাটাবেস আইকনে ক্লিক করুন। এরপর নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ ডাটাবেস সেকশন থেকে নিউ ডাটাবেস ফিল্ডে যে কোনো একটি ডাটাবেস নেম টাইপ করুন। এরপর ক্রিয়েট ডাটাবেস বাটনে ক্লিক করুন। ডাটাবেসটি তৈরি হয়ে গেলে একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে দেখতে পাবেন এবং এই ডাটাবেসটি একটি নোটপ্যাডে তা সেভ করে রাখুন, অর্থাৎ ডাটাবেসের নেমের ডাবল কোটেশনের মাঝে থাকা যে ডাটাবেস নেমটি আপনি দেখতে পাচ্ছেন তা এখান থেকে কপি করে নিয়ে কোনো একটি নোটপ্যাডে তা সেভ করে রাখুন। আমি নোটপ্যাডে আমার বোঝার জন্য আমি এখানে ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার পাসওয়ার্ড এবং ডাটাবেস ইউজার নেমটি আমি আলাদা করে একটি ফরম্যাট করেছি, তো আপনিও চাইলে এইভাবে ফরম্যাট করতে পারেন। এরপর গো ব্যাক বাটনে ক্লিক করুন। নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করার পর সেই ডাটাবেসটি অ্যাক্সেস করার জন্য সেই ডাটাবেস নামের একটি ইউজার ক্রিয়েট করতে হয়। এই ইউজার ক্রিয়েট করার জন্য MySQL ইউজার অ্যাড নিউ ইউজার সেকশন থেকে ইউজার নেম ফিল্ডে যে কোনো একটি ইউজার নেম টাইপ করুন। এরপর সেই ইউজারের জন্য একটি পাসওয়ার্ড আপনি এখানে
এখান থেকে এবং এই ইউজারের জন্য এখানে একটি সিকিউর ইউজার পাসওয়ার্ড এখানে টাইপ করুন, অথবা আপনি চাইলে কোনো পাসওয়ার্ড ম্যানেজারে অথবা এখানে পাসওয়ার্ড জেনারেটর বাটন দেওয়াই আছে, আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড একটি জেনারেট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড জেনারেট করে নেওয়ার জন্য জেনারেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করছি। এখান থেকে নতুন একটি পাসওয়ার্ড জেনারেট করে নিলাম এবং এই পাসওয়ার্ডটি আমি এখান থেকে কপি করে নিয়ে আমার নোটপ্যাডে সেভ করে রাখছি। এরপর পাসওয়ার্ডটি অটোমেটিক ভাবে জেনারেট করার জন্য আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেভ প্লেস অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করে ইউজ পাসওয়ার্ড বাটনে ক্লিক করছি। আপনার পাসওয়ার্ডটি জেনারেট হয়ে যাবে। এরপর ক্রিয়েট ইউজার বাটনে ক্লিক করুন। একটি সাকসেস মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন এবং এখান থেকে ডাবল কোটেশনের মাঝে থাকা যে ডাটাবেস ইউজার নেমটি রয়েছে তা এখান থেকে কপি করে নিয়ে আপনার নোটপ্যাডে তা সেভ করে রাখুন। এরপর গো ব্যাক বাটনে ক্লিক করুন। ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেলে এখন আপনি আপনার ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং দেখবেন যে আসলে লেটেস্ট কি কি ডাটা রয়েছে এবং আপনার ওয়েবসাইটটি এখন ঠিকভাবে আছে কিনা বা এটি চেক করে নেবেন এবং কোন কোন ডাটা রয়েছে। তো এটি চেক করে নেওয়ার পর আপনার বর্তমানে যে আইপিটি রয়েছে অর্থাৎ নতুন হোস্টিং এর যে আইপি, সেই আইপিটি আপনি সি প্যানেল থেকে বা আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে জেনে নেবেন এবং আমাদের ওয়েবসাইটে এসে সার্চ অপশনে সার্চ করবেন। হোস্ট লিখেও আপনি যদি সার্চ করেন তাও কিন্তু আপনি উপরে কিন্তু দেখতে পাবেন হাউ টু পয়েন্ট ডোমেন টু এ সার্ভার ইউজিং হোস্ট ফাইল, অর্থাৎ আপনার উইন্ডোজের হোস্ট ফাইলে যাওয়ার জন্য আপনাকে এই সাপোর্ট আর্টিকেলটি ওপেন করতে হবে। তো আপনি চাইলে এটি ইংলিশে ওপেন করতে পারেন অথবা বাংলাতেও ওপেন করতে পারেন। তো এখান থেকে এই লোকাল হোস্ট ফাইল লোকেশনের যে লিঙ্কটি রয়েছে বা যে ইউআরএলটি আপনি এখানে দেখতে পাচ্ছেন তা এখান থেকে কপি করে নেবেন এবং আপনার যে পিসি রয়েছে সেই পিসি থেকে আপনি সরাসরি এই লিঙ্কটি পেস্ট করে দিয়ে ইন্টারফেস করবেন। তাহলে আপনি আপনার লোকাল হোস্ট ফাইলের যে হোস্ট ফাইল লোকেশনটি রয়েছে তা এখানে আসতে পারবেন। তো সরাসরি আপনি এইভাবে আসতে পারেন অথবা আপনি যদি চান যে এই লিঙ্ক অনুযায়ী আসবেন তাহলে প্রথমে আপনার সি ড্রাইভে যাবেন, এরপর উইন্ডোজ ফোল্ডারে, এরপর সিস্টেম 32, এবং তারপর ড্রাইভস, এরপর /etc অর্থাৎ ইটিসি ফোল্ডারে আপনি কিন্তু হোস্ট ফাইলটি খুব সহজে পেয়ে যাবেন। তো হোস্ট ফাইলটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি চাইলে কোনো নোটপ্যাড প্লাসে অথবা আপনি এই হোস্ট ফাইলটি কপি করে আপনার ডেস্কটপে নেবেন এবং এখান থেকে আপনি নোটপ্যাডে শুধুমাত্র এটি এডিট করে পুনরায় এখানে আপনি তা মুভ করে দিতে পারেন সেই ফোল্ডারটি। তো আমি এখানে এডিট করছি। এখানে এডিট করার জন্য এই ফোল্ডারটি সিলেক্ট করে দেওয়ার পর এডিট উইথ নোটপ্যাড প্লাস এই নোটপ্যাড প্লাসে আমি এটি ওপেন করছি। এরপর আমার বর্তমান হোস্টিং আইপির সাথে আমার ডোমেনটি আমি এখানে পয়েন্ট করে দিব। এটার মূল সুবিধা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে নতুন যে হোস্টিং এর সাথে আপনি অ্যাড করবেন, নেম সার্ভার পরিবর্তন করা ছাড়াই আপনি লেটেস্ট ডাটাগুলো কিন্তু দেখতে পাবেন যে আসলে ভালোভাবে এটি ট্রান্সফার হলো কিনা। তো এর জন্য আমি প্রথমেই আমার সি প্যানেলের অর্থাৎ বর্তমান হোস্টিং এর আইপিটি এখান থেকে কপি করে যদিও নিয়েছিলাম আবার নিচ্ছি। এরপর এখানে আমার বর্তমান হোস্টিং এর আইপিটি এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর ডাবল ট্যাপ প্রেস করে দিয়ে আমার যে ওয়েবসাইটের নামটি রয়েছে সেই ওয়েবসাইটটির নাম আমি এখান থেকে কপি করে নিচ্ছি। নিয়ে আমার ওয়েবসাইটের নাম দেওয়ার পর ইন্টারফেস করছি এবং পুনরায় আমার যে আইপিটি রয়েছে সেই আইপিটি দেওয়ার পর ডাবল ট্যাপ টাইপ করে www টাইপ করার পর আমার ওয়েবসাইটের নামটি দিচ্ছি। এরপর এটি সেভ করার জন্য ফাইল সেকশন থেকে সেভ বাটনে ক্লিক করছি। একটি এরর পপ আপ উইন্ডো আপনি দেখতে পাবেন এবং এখান থেকে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করলেই এই আইপিতে আপনার এই ডোমেনটি পয়েন্ট হয়ে যাবে। এখন যদি আপনি আপনার এই ডোমেনটি বা আপনার ওয়েবসাইটটি যদি আপনি ভিজিট করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এরর এস্টাবলিশিং ডাটা এই ধরনের একটি এরর দেখতে পাবেন। অর্থাৎ আমার যে ওয়েবসাইটের সাথে আমার এই ডাটাবেসটি এখনো নতুন যে ডাটাবেসটি আমি ক্রিয়েট করেছি তা এখনো কানেক্ট করে দেইনি, যার কারণে এই এররটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো যেহেতু আমি ডাটাবেস এখন ক্রিয়েট করেছি, এখন আমার পূর্বের যে ডাটাবেসটি রয়েছে সেই ডাটাবেসটি এখন এখানে আমাকে রিস্টোর করতে হবে বা এখানে ইম্পোর্ট করতে হবে। এরপর সেই ডাটাবেসটি কানেক্ট করে দিতে হবে আমার ওয়েবসাইটের সাথে। তো যাই হোক, এখন এখান থেকে আমার পূর্বের ডাটাবেসটি ইম্পোর্ট করার জন্য ডাটাবেস সেকশন থেকে phpMyAdmin আইকনে ক্লিক করছি এবং এটি কিন্তু আমার নতুন হোস্টিং এর কন্ট্রোল প্যানেল থেকে। phpMyAdmin পেজ থেকে আপনার নতুন যে ডাটাবেসটি আপনি ক্রিয়েট করেছেন সেই ডাটাবেসটিতে ক্লিক করে তা সিলেক্ট করবেন। এরপর এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এরপর ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন টপ বার মেনু থেকে এবং এইখানে চুজ ফাইল বাটনে ক্লিক করার পর ডাটাবেসটি যে ফাইল লোকেশনে ডাউনলোড করেছেন সেই ফাইল লোকেশনে যাবেন এবং সেইখান থেকে যে ফোল্ডার লোকেশনে আপনি ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডার লোকেশনে যাবেন এবং আপনার ডাউনলোড করা ডাটাবেসটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ওপেন বাটনে ক্লিক করবেন। আপনার ডাটাবেসটি এখানে অ্যাড হয়ে গেলে এরপর গো বাটনে ক্লিক করবেন। ডাটাবেসটি ইম্পোর্ট হয়ে গেলে আপনি একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন। এখন ডাটাবেসটি কানেক্ট করার জন্য সরাসরি আপনি এখন ফাইল ম্যানেজার ট্যাবে চলে যাবেন এবং এখান থেকে wp-config.php ফাইলটি সিলেক্ট করে দিয়ে এডিট বাটনে ক্লিক করবেন। এরপর পুনরায় এডিট বাটনে ক্লিক করুন। দ্য নেম অফ দ্য ডাটাবেস ফর ওয়ার্ডপ্রেস এই লাইনটির ঠিক নিচে ডিবি নেমের কোটেশনের মাঝে থাকা যে ডাটাবেস নেমটি আপনি দেখতে পাবেন তা কোটেশনটি ঠিক রেখে শুধুমাত্র ডাটাবেস নেমটি এখান থেকে রিমুভ করবেন এবং আপনি নতুন ডাটাবেস ক্রিয়েট করার সময় যে ইনফরমেশন গুলো আপনি নোটপ্যাডে সেভ করে রেখেছেন সেই নোটপ্যাডটি আপনি এখন ওপেন করবেন। যে ডাটাবেস নেমে আপনি ডাটাবেসটি তৈরি করেছিলেন সেই ডাটাবেস নেমটি এখান থেকে কপি করবেন এবং সিঙ্গেল কোটেশনের মাঝে সেই ডাটাবেসটি পেস্ট করে দিবেন। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে এখানে অবশ্যই যেন সিঙ্গেল কোটেশনটি থাকে এবং কোনো প্রকার কোনো স্পেস যেন এখানে রিমুভ না হয়। এখানে শুধুমাত্র আপনার ডাটাবেস নেমটি
নেমটি শুধুমাত্র রিমুভ করে দিয়ে শুধু ডাটাবেস নেমটি এখানে দিতে হবে এবং যে সিঙ্গেল কোটেশনটি রয়েছে তা যেন এখানে ঠিকভাবে থাকে এবং সিঙ্গেল কোটেশন যেন কোনোভাবে রিমুভ না হয়। একইভাবে আপনি ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস পাসওয়ার্ডটিও সিঙ্গেল কোটেশনের মাঝে তা পেস্ট করে দিন। আমি আমার নতুন ডাটাবেজের যে ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেজের যে পাসওয়ার্ডটি তা সিঙ্গেল কোটেশনের মাঝে এখানে আপডেট করে দিয়েছি এবং এটি আপডেট সম্পূর্ণভাবে করার জন্য সেভ চেঞ্জেস বাটনে টপ বার মেনু থেকে ক্লিক করুন। সেভ হয়ে গেলে বা আপডেট হয়ে গেলে আপনি এখানে সাকসেসফুল একটি মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন। এখন আপনার ডাটাবেস ইউজার নেমটি যখন আপনি তৈরি করবেন বা ক্রিয়েট করা হয়ে গেলে আপনার যে ডাটাবেস নেমটি রয়েছে এবং যে ডাটাবেস ইউজারটি রয়েছে এটি কিন্তু কানেক্ট করে দিতে হয় বা অ্যাড করতে হয়। এটি অ্যাড করার জন্য অ্যাড ইউজার টু ডাটাবেস এই সেকশনে আসতে হবে এবং এখান থেকে আপনার যে ডাটাবেস ইউজার নেমটি রয়েছে তা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এই ইউজারের জন্য যে ডাটাবেসটি আপনি ক্রিয়েট করেছেন সেই ডাটাবেস নেমটি এখান থেকে ডাটাবেস ডাউন অ্যারো বাটনে ক্লিক করে তা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এই ইউজার এবং এই ডাটাবেস নেমটি অ্যাড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করুন। এরপর অল প্রিভিলিয়াসেস অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করে দিয়ে মেক চেঞ্জেস বাটনে ক্লিক করুন। আপনার ডাটাবেসটি যখন অ্যাড হয়ে যাবে ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস নেমের সাথে তখন আপনি এটি একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে তাই দেখতে পাবেন। এরপর গো ব্যাক বাটনে ক্লিক করুন। এখন আপনি আপনার ওয়েবসাইটটি যদি এখন ভিজিট করেন অথবা আপনার ট্যাবে যে আপনি ওয়েবসাইটটি ভিজিট করে রেখেছিলেন তো এটি যদি আপনি রিলোড দেন তাহলে আপনি একটি এসএসএল কানেকশনের জন্য একটি ইরর দেখতে পাবেন। এই ইররটি স্কিপ করার জন্য অ্যাডভান্স বাটনে ক্লিক করে দিয়ে প্রসিড টু ইওর ডোমেন নেম আনসেভ এই অপশনে ক্লিক করুন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণভাবে মাইগ্রেশন হয়ে গিয়েছে এবং এখানে যে আপনি এসএসএল ইররটি দেখতে পাচ্ছেন এটি 24 ঘন্টার ভিতরে জেনারেট হয়ে যাবে। তো এটি অটোমেটিক ভাবে জেনারেট করার জন্য আমরা রিকমেন্ড করে থাকি, তবে এর আগেও আপনি আপনার সিপ্যানেলে এসএসএল জেনারেট করে নিতে পারেন। এছাড়াও যদি HTTPS এ যদি রিডাইরেক্ট করতে হয় তাও আপনি htaccess এডিট করে HTTPS এ রিডাইরেক্ট করে নিতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনি সেই ভিডিওটি দেখে HTTPS এ রিডাইরেক্ট করে নিতে পারেন। এখন আপনার সবগুলো কাজ হয়ে গেলে আপনি ওয়েবসাইটটি চেক দিবেন যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা সকল কন্টেন্ট বা সকল ইমেজ সম্পূর্ণভাবে লোড হচ্ছে কিনা এবং সম্পূর্ণভাবে যদি সবকিছু লোড হয় এখন আপনার ডোমেনের কন্ট্রোল প্যানেলে যাবেন এবং কন্ট্রোল প্যানেলে যে আপনার বর্তমানে যে হোস্টিং এর নেম সার্ভার রয়েছে সেই হোস্টিং এর নেম সার্ভারটি দিয়ে আপনি আপডেট করবেন। আপনার ডোমেনে কিভাবে নেম সার্ভার আপডেট করবেন এই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আপনি সেই ভিডিওটি দেখে আপনার ডোমেনের নেম সার্ভার আপডেট করতে পারেন এবং আপনার হোস্টিং এর যে নেম সার্ভারটি রয়েছে তা আপনি হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করবেন অথবা যখন আপনি কোনো প্যাকেজ পারচেজ করবেন তখন সেখানে হোস্টিং এর নেম সার্ভার আপনি পেয়ে যাবেন অথবা যদি আইটিনেট হোস্টিং থেকে আপনি সার্ভিস নিয়ে থাকেন তাহলে আইটিনেট হোস্টিং এর কাস্টমার সাপোর্টে আপনি যোগাযোগ করে তা আপনার হোস্টিং এর যে নেম সার্ভার আছে সেটাও জেনে নিতে পারবেন। নেম সার্ভার আপডেট হয়ে গেলে আপনি আপনার সাইটটি ফুললি এখন ভিজিট করতে পারবেন এবং নেম সার্ভার আপডেট করার পর ডিএনএস প্রোপাগেশনের জন্য সর্বোচ্চ 24 ঘন্টা সময় লেগে থাকে। তো যদিও এর আগেই 1-1.5 ঘন্টার ভিতরেই আপনার ডোমেনে ডিএনএস প্রোপাগেশন হয়ে যায় এবং এখন আপনি যদি আপনার ডোমেনের নেম সার্ভার আপডেট করে থাকেন তাহলে আপনি এখানে আপনার হোস্ট ফাইলে যে আপনার আইপিটি পয়েন্ট করেছিলেন তা এখানে হ্যাশ দিবেন এবং দুটি আইপির আগেই আপনি এখানে হ্যাশ প্রেস করবেন, করে দিয়ে এখানে সেভ করার জন্য ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করে এবং পুনরায় ইয়েস বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার হোস্ট ফাইল থেকে আপনার এই ডোমেনের যে পয়েন্ট করা ছিল এই আইপির আন্ডারে আপনার লোকাল পিসি থেকে তা কিন্তু আর পয়েন্ট করা থাকবে না। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।